মেঘালয়, যেখানে প্রতিটি পর্বতে পর্বতে লুকিয়ে আছে অবাক করার মতো সব সৌন্দর্য। এই যে পাহাড়ের মাঝখানে বিশাল এরিয়া, যেখানে নিচে মেঘ জমে আছে, এই জায়গাগুলো খুব রোমাঞ্চকর। আমরা বিভিন্ন মুভিতে অ্যামাজন জঙ্গলের যেরকম সিন দেখতাম, ঠিক সেরকম। আজ এরকম এক গহীন জঙ্গলে ট্রেকিং এর গল্প বলবো আপনাদেরকে, যেখানে যেতে হলে হাজার হাজার ফিট নিচে নামতে হয়, যেখানে চিকন দোদুল্যমান ব্রিজে করে পার হতে হয় পাথুরে নদী, যেখানে বুনো পরিবেশ অবাক করে দেয় আগত অতিথিদের, যেখানে মেঘ ঝর্ণার খেলা দেখতে হয় হা করে, যেখানে মানুষ আর প্রকৃতি মিলেমিশে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে, যেখানে দেখা পাওয়া যায় জীবন্ত ব্রিজের। তো চলুন মেঘালয়ের দ্বিতীয় পর্বের গল্পটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আজকে আমরা রওনা হইছি রেইনবো ফলসের দিকে। ওইখানে একটা ডাবল ডেকার ব্রিজও আছে এবং ওইখানে আজকে সারাদিন শেষ হয়ে যাবে, হয়তো আবার ফিরতে ফিরতে আমাদের রাত হয়ে যাবে। চেরাপুঞ্জির খুব ফেমাস একটা ডেস্টিনেশন হচ্ছে রেইনবো ফলস এবং ডাবল ডেকার ব্রিজের ট্রেকিং। তো যদি আপনারা এই রুটে যেতে চান, তাহলে অবশ্যই জাস্ট এই দুইটা জায়গার জন্য পুরো একটা দিন বরাদ্দ রাখতে হবে। আজকে রেইনবো ফলস যাব। তো আসলাম, আইসে এখানে একটা নাস্তা করতেছিলাম ভাই, হঠাৎ করে মেঘ সরে গেছে। আর যদি দেখাই এখানের ভিউ, ওই দেখেন খালি ঝর্ণা আর ঝর্ণা, সামনের অবস্থা কি ভাই, এইদিকে ক্লিয়ার হয়ে গেছে ভাই, কি যে ভয়াবহ অবস্থা। জাস্ট একটু চিন্তা করেন ভাই, মানে কল্পনাও করতে পারি না একটু আগে যে এইখানে এই ভিউ, পুরা জায়গা ঝাপসা হয়ে ছিল যেরকম, যেমন ঝাপসা আছে এরকম। আর এখন ও খোদা, ভাই নুডলস খাবো নাকি মেঘ খাবো? মানে আমি অলওয়েজ একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যখন কোনো কিছু খাবেন, তার চারপাশের পরিবেশের উপর ডিপেন্ড করে ওইটা স্বাদ, মানে অনেকাংশেই। যে কোনো খাবার তার পরিবেশটাও যদি পারফেক্ট হয়, সে খাবারের স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। আর এই যে এখন নুডলসটা খাচ্ছি আর এই ভিউ, এইটা আসলে বোঝানোর মতো না। তো সকালের নাস্তা শেষে আমরা আমাদের যাত্রা শুরু করছি। অনেক নিচে নামতে হবে আমাদেরকে, অনেক নিচে। তবে আজকের ওয়েদার একটু ভালো, রোদ উঠছে। আর এইদিকে ভাই জায়গায় জায়গায় দেখেন বিভিন্ন হোমস্টে আছে, তারপরে ওয়াশরুম হইতে সব ধরনের ফ্যাসিলিটি এদিকে আছে। আর ওই পর্যন্ত যেতে আমাদের সময় লাগবে মেবি 3 ঘন্টার মতো। আমরা প্রথমে সম্ভবত যাব ডাবল ডেকার ব্রিজ, এরপরে আমরা যাব রেইনবো। এই হচ্ছে আমাদের পথ। ওই সামনে দেখেন ভিউ। ভাই নামতে নামতে অবস্থা খারাপ, বাট সামনের যে ভিউ দেখেন, অবস্থা পুরা কি সিন রে ভাই। এগুলোর মধ্যে দিয়ে যে নামতে 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 যাইতে হবে, আর নাকি অনেক দূর। ইচ্ছার কাছে বয়স কিছুই না, জাস্ট একটা সংখ্যা মাত্র। এই যে ওনাকে দেখেন, উনি এই হাজার হাজার সিঁড়ি পাড়ি দিয়ে নিচে গেছিল, এখন আবার এই পথ দিয়ে উঠতেছে। আসলে ইচ্ছা শক্তি সব। একটা ব্যাপার আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই দেখেন এই মেঘের মধ্যে একটা গ্রাম, আর ঠিক এই গ্রামের উপরেই আবার একটা ঝর্ণা আছে, ওইটা আবার মেঘে ঢেকে গেছে, এতক্ষণ দেখা যাচ্ছিল। কি অদ্ভুত, মানে ওরা যখন উপর দিকে দেখে ওই গ্রাম থেকে, উপর থেকে বিশাল একটা ঝর্ণা ওদের গ্রামে পড়তেছে, এমন একটা ভিউ ওরা পায়। কি মানে মেঘালয় ভাই, আপনি যত দেখবেন তত মুগ্ধ হবেন। আমরা এখন একটা লিভিং রুট ব্রিজে আসছি। লিভিং রুট ব্রিজ মিনস এইগুলা সব জীবন্ত শিকড় বাকড়ে তৈরি। পুরা মেঘালয়ে এইরকম প্রচুর ব্রিজ আছে যেগুলা গাছের শিকড় বাকড়ে তৈরি।
এই যে দেখেন আমরা এখন এটা পার হবো। লিভিং রুট ব্রিজ, যা প্রকৃতির আশ্চর্যজনক এক সৃষ্টি। আর নাম শুনেই বুঝতে পারছেন এই ব্রিজ জীবন্ত শিকড় বাকড়ের তৈরি। মূলত বড় বড় পার্কুনি গাছের শিকড় দিয়ে এই ব্রিজগুলো তৈরি হয়। যখন পার্কুনি গাছের লম্বা লম্বা শিকড় বের হয়, তখন এই শিকড়গুলোকে টেনে নিয়ে অপর পাশের কোনো একটা গাছের সাথে পেঁচিয়ে দেওয়া হয়, অথবা গাছের শিকড়ের সাথে পেঁচিয়ে দেওয়া হয়, যেটা সময়ের সাথে সাথে অন্য অন্য শিকড় বাকড়ের সাথে জড়িয়ে আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে লম্বা একটা ব্রিজের সৃষ্টি করে। এই লিভিং রুট ব্রিজ থেকে যদি আমি একটু সামনের দিকে তাকাই, তাহলে হচ্ছে এই যে দেখেন এইদিকে উপরে ওই যে বিশাল একটা ওয়াটারফলস, যদিও মেঘের কারণে এটা বোঝা যাচ্ছে না, মেঘে ঢেকে আছে, একটু পর পর মেঘ যায় আবার চলে আসে। কি এক জায়গা ভাই! এই ব্রিজের উপরে দিয়ে যখন যাবেন পুরো কলিজা কাবাকাবি শুরু হয়ে যায়। নিচে অনেক গভীর এবং বড় বড় পাথর আছে, আর যেহেতু এটা শিকড় বাকড়ের তৈরি ব্রিজ, যার কারণে কাঁপে এইভাবে। এই যে দেখেন, জাস্ট চলাচলের টুরিস্টদের চলাচলের সুবিধার্থে শিকড় বাকড়ের উপরে কাঠ দিয়ে রাখছে, আর পুরোটাই কিন্তু গাছের ডাল, গাছের শিকড় একটার সাথে আর একটা কানেক্টেড হয়ে এই ব্রিজের তৈরি। মেঘালয়ে এসব ব্রিজ প্রচুর দেখা যায়, তবে এসব ব্রিজ তৈরি হতে কিন্তু লম্বা একটা সময় লাগে। আর আস্তে আস্তে সামনে আরেকটা দেখেন ব্রিজ, এটা পার হইতে পারে ভাই। যেহেতু এসব জায়গায় তুলনামূলক কম মানুষের আনাগোনা হয়, আর পাহাড় থেকে নেমে আসার ঢল ও স্রোত খুব বেশি পরিমাণে থাকে, তাই এইসব জায়গাগুলোতে সাসপেনশন ব্রিজ বানানো হয়, যেন খরচটাও কম লাগে আর সময়টাও কম লাগে। এইসব ব্রিজের উপর দিয়ে হাঁটার সময় পা বেশ সাবধানে ফেলতে হয়, এবং পা অবশ্যই বাঁকা বাঁকা করে ফেলতে হবে, নইলে যে কোনো সময় পা স্টিলের ফাঁক গলে ভেতরে ঢুকে যেতে পারে। আর পা যদি একবার ভেতরে ঢুকে যায়, তাহলে সেই পা অক্ষত বের করা যাবে না, সুতরাং সাবধান। ব্রিজ পার করলাম, আবার উপরে উঠতে হবে। এই গাছের শিকড়টা দেখেন কি অদ্ভুত, উপর থেকে নেমে এসে আবার উপরে চলে গেছে। আর এরকম ব্রিজ সামনেও নাকি আরো আছে। যাই হোক, যাওয়া যাক। একটু আগের ব্রিজটা থেকে প্রায় 15 মিনিট হাঁটার পরে সামনে এই যে আরেকটা ব্রিজ আসছে, তবে সামনে একটা ভিলেজ আছে, আর সেই ভিলেজে রোববার ঢুকা নিষেধ। রোববার ঢুকলে কি হইব কে জানে। ও ভাই, ভিউ দেখেন, উফ, মাথা নষ্ট ভিউ। ক্যামেরায় কেমন দেখাচ্ছে বুঝতেছি না, চোখে তো পুরাই ঝাঁকা নাকা। মেঘালয়ে প্রচুর মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী। সম্ভবত রবিবারে সবাই প্রার্থনা করেন, নিজেদের মতো করে সময় কাটান, তাই রবিবারে এই গ্রামে প্রবেশ নিষিদ্ধ। হাঁটতে হাঁটতে জীবন শেষ, আর পারতেছি না। ওই যে দূরে মেঘে ঢেকে গেছে, অবশ্য দেখা যেতেছে না, পাহাড় চূড়া, ওইখান থেকে আসছি। উফ, আবার এইখানে হচ্ছে ডাবল ডেকার ব্রিজ। এখন লিভিং রুট ব্রিজে আসছি। এইটা ডাবল ডেকার বলে এটারে, কারণ লিভিং রুট আসলে দুইটা ব্রিজ একসাথে। এই যে নিচে একটা আর উপরে একটা। এই ব্রিজের প্রধান বৈশিষ্ট্য হলো এটা দ্বিতল, নিচে একটা লিভিং রুট ব্রিজ আছে, তার উপরে আর একটা লিভিং রুট ব্রিজ। প্রকৃতি তার আপন রূপে সাজিয়ে দিয়েছে মেঘালয়কে। এখানের মানুষজন প্রকৃতির সাথে মিশে গিয়েছে পরিবারের মতো। আর একটা অদ্ভুত ব্যাপার হলো, এই দেখেন এখানে আরো একটা ব্রিজ ছিল, দেখছেন? এটাও কিন্তু লিভিং রুট ব্রিজ, মানে গাছের জীবন্ত শিকড়ের ব্রিজ। দেখেন, এটা আগেও একটা ছিল, এখানকার স্ট্রাকচার দেখে যেটা মনে হইতেছে। এরপর এই দুইটা টিকে আছে। এইগুলোর বয়স কিন্তু শত শত বছর। আর এখানে ঝর্ণা থেকে পানি আসতেছে, সবাই গোসল টোসল করে।
এই ডাবল ডেকার ব্রিজের নিচে দিয়ে একটা ঝিরিপথ চলে গেছে। এই ঝিরিপথের সৃষ্টিটা হয়েছে মূলত উপরে পাহাড় চূড়ার এক ঝর্ণা থেকে। টুরিস্টরা 3-4 ঘন্টা লম্বা ট্রেকিং শেষে এই ঝিরিপথে এসে বিশ্রাম নেন। কেউ সাঁতার কাটে, কেউ গোসল করে, কেউ নিজেদের মতো করে সময় কাটায় এখানে। কি যে ভয়াবহ জঙ্গল, বলার মতো না। চারদিকে শুধু পানির আওয়াজ, বিভিন্ন ঝর্ণা ঝিরি পথে ভরা। আগাইতেছি তো আগাইতেছি, এত লম্বা পথ। ডাবল ডেকার ব্রিজ দেখে এবার আমি এগোতে থাকলাম আরো সামনের দিকে। এ যেন এক বুনো জঙ্গল। সিঁড়িগুলো দেখে বোঝাই যাচ্ছে মানুষের আনাগোনা তুলনামূলক খুব কম এখানে। একটা ব্রিজ। এই সাসপেনশন ব্রিজটা পার হওয়ার পর সামনে আর একটা লিভিং রুট ব্রিজ পেয়ে যাই। লিভিং রুট ব্রিজ পার হয়ে আরেকটু এগোতেই দেখি লম্বা একটা ঝর্ণা, আর আশেপাশে বিশাল বিশাল সব পার্কনি গাছ। সন্ধ্যা ঘনিয়ে আসছে, তাই আর ইচ্ছা থাকা সত্ত্বেও সামনে কোনো সম্ভব হচ্ছে না, কারণ ফোনে নেটওয়ার্ক নাই। আর এই পাহাড়ি অন্ধকার জায়গায় যদি একবার হারিয়ে যায় তাহলে কেল্লা ফতে। গহীন জঙ্গলে চমৎকার সব এক্সপেরিয়েন্স নিয়ে যখন উপরে ব্যাক করি ততক্ষণে রাত হয়ে গেছে, আর আমরা পৌঁছে গিয়েছি আমাদের গল্পের শেষ পর্যায়ে। চেরাপুঞ্জি থেকে 4-5 কিলোমিটার দূরে ভাই সব পশ পশ রিসোর্টে ভরা, এবং চারদিকের ভিউ অনেক চমৎকার। এই কারণে সবগুলো আজকে এইখানেই থাকবো। শুনলাম রুমও নাকি সেই। এই হচ্ছে আমাদের আজকে রুম। ওফ, মনে হচ্ছে হানিমুনে আসছি। কি খবর নাইট সাহেব? হেই, ওকে, জয় বাংলা। আজকে ট্রেকিং এর গল্প এতটুকুই। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।